কি হলো? একটু আগেই তো এখানে কাকতাড়ুয়াটা ছিল, গেল কোথায়? মনে হলো যেন পিছন দিয়ে কিছু একটা দৌড়ে চলে গেল। আরে মানব যে, হাট থেকে ফিরছিলি বুঝি? আর বলিস কেন ভাই, কিছু সর্ষের বীজ বিক্রি করতে গেছিলাম। এবারে চাষের যা হাল। হ্যাঁ, আর বলিস না রে, গত বছর কত সবজি হয়েছিল, আর এবারে দেখ একে পোকার উপদ্রব, তার উপরে পাখি তো রয়েছে। পাখির উপদ্রবে অতিষ্ঠ হয়ে সেদিন একটা কাকতাড়ুয়া লাগিয়েছিলাম জমিতে, কিন্তু আজ সকালে দেখি সেটাও উধাও। কি কি বলছিস রে? আরে ভোজ কাণ্ড। এতদিন অনেক রকমের চুরি দেখেছি, কিন্তু তাই বলে কাকতাড়ুয়া চুরি? এটাও দেখতে হচ্ছে বল। এ বিমল, তুই যখন কাকতাড়ুয়ার কথাটা বললি, তখন আমি একটা কথা বলবো, বিশ্বাস করবি তো? কি এমন কথা যে এইভাবে বলছিস? বিমল, কাল রাতে আমি খেতে কীটনাশক দিয়ে ফিরছিলাম। রাত তখন কটা হবে জানি না, হঠাৎ মনে হলো তোর জমি কাকতাড়ুয়াটা যেন দৌড়ে চলে গেল। কি বললি? কাকতাড়ুয়া দৌড়ে চলে গেল? এই বিমল, সত্যি করে বলতো, তুই কি আফিম খেয়েছিস নাকি অন্য কোনো নেশা? আমি জানতাম তুই বিশ্বাস করবি না, এই জন্যেই আমি তোকে বলতেও চাইনি। যা তো। আচ্ছা আচ্ছা, বল বল বল। এই কথা কেউ কখনো মানবে না যে কাকতাড়ুয়া, মানে তার মানে তুই বলছিস আমার ক্ষেতের কাকতাড়ুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেছিল, তাই গ্রামের দিকে একটু ওই ঘুরতে বেড়াতে গেছিল, দেখ নাকি? বিশ্বাস কর বিমল, আমি দেখেছি ওটা ছুটে চলে গেল। ওই অন্ধকার রাতে আর কেউ ছিল না ওখানে, তাছাড়া। ফিরে এসেছে, মেনকা ফিরে এসেছে। ও কাউকে ছাড়বে না, কাউকে আস্ত রাখবে না ও। কে কে ওখানে? মেনকা ফিরে এসেছে। আরে বাবারে, মেনকা ফিরে এসেছে। এই লোকটা তো ছুটে চলে গেল। আরে এটা সেই পাগলটা না যে কয়েকদিন হলো গ্রামে এসেছে? হ্যাঁ রে, রাতের বেলা বা হারুর দোকানে শুয়ে থাকে, কিন্তু লোকটা লুকিয়ে আমাদের কথা শুনছিল কেন বলতো? আর কথা শুনে কি বললো বুঝলি? মেনকা বলে কারোর নাম নিচ্ছিল, কিন্তু লোকটা এত ভয় পেয়ে পালিয়ে গেল কেন বলতো? ব্যাপারটা কি? তখন মোহনপুরে ভোর হয়েছে। হঠাৎ চারিদিকে একটা শোরগোল পড়ে গেল। শব্দটা আসছে গ্রামের উত্তর প্রান্তের বাঁশঝাড়ের দিক থেকে। যেন কিছু একটা ঘটেছে। গন্ডগোল শুনে মানব আর বিমল ও বাড়ি থেকে বেরিয়ে বাঁশঝাড়ের দিকে গিয়ে থমকে গেল। তারা বিস্ফারিত চোখে দেখল একটা গাছের ডাল থেকে ঝুলছে সেই পাগলটার দেহ, যে গতকাল কিছু বলতে বলতে পালিয়ে গিয়েছিল, কিন্তু আজ তাকে চেনা দেয়। সেখানে কালো কালো পোকা ঘোরাফেরা করছে। বিমল কাঁপা কাঁপা গলায় বলল, এটা তো কালকের দেখা সেই পাগলটা, তাই না মানব? হ্যাঁ রে, কাল কি সব আবল তাবল বকতে বকতে পালিয়ে গেছিল, কিন্তু ওকে এইভাবে কে মারলো বলতো? সত্যি কি নৃশংস! আরে পাগল লোক, ওকে নিয়ে তো ভাবার দরকার নেই, যা করে হোক ওই ভাগাড়ের দিকে পুঁতে দিলেই তো হয়। না, তোমরা জানো না তাই এমন বলছো। সারাটা জীবন তো কষ্টে কাটলো, অন্তত মরার পরে শান্তি পাক। তার মানে আপনি ওকে চেনেন নাকি? না 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 না, আমি চিনি না। এই নাও টাকা, এই দিয়ে ভালোভাবে ওর শেষকৃত্য সম্পন্ন করো গিয়ে, যাতে মানুষটার আত্মা শান্তি পায়। কিছুক্ষণের মধ্যেই সমস্ত ব্যবস্থা হয়ে গেল। তখন সূর্যি ডুবেছে। শ্মশানের শেষ প্রান্তে পাগলটার মৃতদেহে আগুন দেওয়ার সাথে সাথেই আগুনের লেলিহান শিখা তার দেহটা গ্রাস করল। বিমল আর মানব তার কাছে গিয়ে বলল, আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনার পরিচয়টা জানতে পারি? তখন আপনার সঙ্গে কথা হলো, আপনার কথা শুনে মনে হলো আপনি এই লোকটিকে চেনেন, কিন্তু বলতে চাইছেন না। তার কারণটা কি? সে অনেক বড় কাহিনী। এই মুহূর্তে ওই চিতায় যে দেহটি জ্বলছে, সে ছিল এই মোহনপুরের জমিদার রুদ্রনারায়ণের একমাত্র পুত্র গৌরব নারায়ণ। কি কি বলছেন কি আপনি? ওই পাগলটা জমিদারের ছেলে? এটা কি করে সম্ভব?
আর জমিদার প্রথা তো এখানে বহুদিন আগেই উঠে গেছে। এই ঘটনা তো বহু বছর আগে। তখন আমার বয়স 17-18 হবে। তখন আমাদের মোহনপুরের জমিদার ছিলেন রুদ্রনারায়ণ চৌধুরী। গল্পের পাতায় আমরা যেমন নিষ্ঠুর, কুটিল, লম্পট আর অত্যাচারী জমিদারের বর্ণনা পড়ে থাকি, এই রুদ্রনারায়ণ ছিলেন তার চেয়েও বেশি খারাপ এক ব্যক্তি। মোহনপুরের বাসিন্দারা জমিদারের অত্যাচারে তখন অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু তাদের কাছে কোনো পথ ছিল না। অধিক মাত্রায় জমির খাজনা আদায় হোক বা গ্রামের গরিব চাষিদের বাড়ি থেকে বলপূর্বক যুবতী মেয়েদের প্রতি রুদ্রনারায়ণ ছিলেন একেবারে সিদ্ধহস্ত। আর তার ছেলে গৌরব? সে বাপের মতো দুশ্চরিত্র না হলেও বাবার হাতের পুতুল ছিল। তার কোনো কথাই চলতো না। জমিদার গিন্নি মারা গেছেন বেশ কিছু বছর আগে। সেই সময় আমি লাঠিয়ালের কাজ পেয়ে জমিদার বাড়িতে ঢুকেছি। আমার স্পষ্ট মনে আছে, সময়টা ছিল আশ্বিন মাস। চারিদিকে তখন মায়ের আগমনের প্রতীক্ষা। ঠিক সেই সময় একদিন জমিদার মশাই তার বৈঠকখানায় বসে মদ্যপান করছেন। ঠিক সেই সময় একজন বৃদ্ধা তার যুবতী মেয়েকে নিয়ে জমিদারের পায়ের কাছে এসে লুটিয়ে পড়লেন। জমিদার বাবু, দোহাই দোহাই আপনার, আপনি আমাদের বাপ মা, দয়া করুন এই বুড়ির ওপরে। কে? এই, তুই কে রে? আর কি চাই এখানে? দেখছিস না এখানে জরুরি আলোচনা চলছে। জমিদার বাবু, আমার মেয়েটার উপরে দয়া করুন। আপনার লোকেরা ওকে এই বাড়িতে তুলে এনেছিল, আর তারপরে আপনি। জমিদার বাবু, মেয়েটা আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপার। তা এতে আবার এখানে আসার কি আছে? তোর মেয়ের তো সৌভাগ্য রে, যে এই জমিদার রুদ্রনারায়ণ চৌধুরী তোর মেয়েকে স্পর্শ করে ওকে অসুচি করেছে। শুধু তোর মেয়ের কেন, এ তো তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য রে বুড়ি। জমিদার বাবু, আমার মেয়েটা পোয়াতি, অবিবাহিত মেয়েটা পোয়াতি হয়ে গেছে। কি করে আমরা গ্রামে থাকবো বলতে পারেন? চুপ! এমন একা কান্না খাচ্ছে যেন কি না কি হয়ে গেছে। এই জন্য এখানে আসার কি দরকার? যা যা বলছি। জমিদার বাবু, দাইমা বলেছেন 4 মাস পেরিয়ে গেছে, আর কিছু করা যাবে না। আমি আপনার কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি, আমার মেয়েটাকে আপনি স্বীকৃতি দিন। ও আপনার দাসী হয়ে থাকবে। বৃদ্ধার কথা শেষ হওয়ার আগেই জমিদারের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি বৃদ্ধাকে সজোরে এক লাথি মারলেন, আর বৃদ্ধা ছিটকে পড়ল দূরে। তার তীব্র আর্তনাদ ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল যেন। মা, মা, তোমার কি হলো? ওঠো, ওঠো মা। আমি বলেছিলাম, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম এখানে আসতে, কিন্তু তুমি শুনলে না। আমাদের মতো গরিবদের এখানে কোনো জায়গা নেই মা। মেনকা, মেনকা, এবারে কি করব? এই মুখ নিয়ে কিভাবে বাঁচবো বলতে পারিস? আমরা কেন মুখ লুকিয়ে বাঁচবো মা? এটা আমাদের কি দোষ বলো তো? যে এই কাজ করেছেন, মুখ তার লুকোনো উচিত। কেউ জিজ্ঞেস করলে তাকে এটাই বলবো যে এই সন্তান জমিদার বাবুর। চলো মা, চলো। সর্বনাশ! এমনিতে তো গ্রামের লোক আমার কুকীর্তির কথা জানে, আর এখন যদি এই মেয়েটা ওই বাচ্চাটাকে জন্ম দেয় তো লোকজন আরো সুযোগ পেয়ে যাবে। এটাকে সমূলে নাশ করতে হবে। ইস, আপনার খুব লেগেছে বুঝি। উঠুন উঠুন, আস্তে আস্তে উঠুন। কি করবো বলুন তো, আসলে সারাদিন জমিদারির এত কাজে ব্যস্ত থাকি যে কখন মাথাটা গরম হয়ে যায় বুঝতে পারি না। কিছু মনে করবেন না।
আমি আমি ঠিক আছে জমিদার বাবু। বেশ 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 বেশ, দেখুন আমি অনেক ভেবে দেখলাম, বুঝলেন, আপনার মেয়ের পেটে আমার সন্তানই রয়েছে। হাজার হোক আমিও তো একজন বাবা, আর আমি চাই না ওই বাচ্চার কোনো ক্ষতি হোক। আপনি আপনি তাহলে আমার মেয়েকে স্বীকৃতি দেবেন জমিদার বাবু? হে রাধা মাধব, তুমি আছো? রাধা মাধব নিশ্চয়ই আছেন। হাজার হোক ও আমার সন্তানের মা হতে চলেছে। আপনি একটা কাজ করুন, আপনি বরং ওকে এখানে রেখে যান। এখানে ভালো ডাক্তার ভর্তি রয়েছেন, ওর ভালো করে পরীক্ষা করুক। হ্যাঁ, তারপরে না হয় ওকে নিয়ে চলে যাবেন। জমিদার বাবু, আপনি আপনি আমাকে বাঁচালেন। ও এখানে থাকুক, আমি এসে ওকে পরে নিয়ে যাব। দয়া, অশেষ দয়া আপনার। কিন্তু মা, তুই সাবধানে থাকিস মা, আমি আসবো, আবার আসবো আমি। সেদিন দরজায় দাঁড়িয়ে সমস্ত ঘটনা আমি নিজের চোখে দেখেছিলাম। জমিদার যে কতটা নির্লজ্জ আর শয়তান সেটা আমরা সকলেই জানতাম, কিন্তু হঠাৎ করে তার এমন আচরণ আমায় ভীষণ অবাক করে দিল। আমি তখনও বুঝিনি এর আড়ালে এত বড় ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। কি ষড়যন্ত্র? আর মেনকার মা, তিনি কি আবার এসেছিলেন? হ্যাঁ, সেদিন দেখি সেই বৃদ্ধা কাঁদো কাঁদো মুখে জমিদার বাড়ির দরজায় দাঁড়িয়ে একের পর এক ব্যক্তিকে অনুরোধ করছেন, আর সকলেই তাকে দুধছাই করে তাড়িয়ে দিচ্ছে। বাবা, একটিবার জমিদার বাবুকে ডেকে দাও। উনি বলেছিলেন আমার মেয়ে মেনকাকে আমার সাথে পাঠিয়ে দেবেন। আজকে 1 সপ্তাহ হয়ে গেল মেয়েটা এখানে রয়েছে। এই দেখো বুড়ি, তোমার খেতে কাজ নেই? হ্যাঁ, প্রতিদিন এখানে চলে এসে আমাদেরকে বিরক্ত করছো। আর জমিদার বাবু কি কোনো কাজ নেই যে তোমার সঙ্গে দেখা করবেন? বাবা, আমার মেয়েটা এখানে রয়েছে, আমি একটিবার ওর সাথে দেখা করব। মেয়েটার শরীর ভালো নেই। এই তুমি যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? হ্যাঁ, বলছি তো দেখা ফেকা হবে না, তবু এক পেটাল পিটছে। এই এই, কি হয়েছে? কি ওনার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? দেখো না বাবা, একটিবার মেয়েটার সাথে দেখা করব বলছি। আজকে 7 দিন ধরে রোজ আসি, কিন্তু ওরা আমায় তাড়িয়ে দেয়। বাবা, আমার মেয়েটার শরীর ভালো নেই। আচ্ছা আচ্ছা মাসিমা, আপনি আমার সাথে আসুন। দেখে তো মনে হচ্ছে আপনার খাওয়া হয়নি। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। কি করব বাবা, মেনকা ছিল আমাদের বাড়ির একমাত্র রোজগেরে। সেলাই করে কাঁথা বুনে মেয়েটা সংসার চালাতো, আর এখন মেয়েটাই নেই যখন বাড়ির কাজ কে করবে বলো? মাসিমা, আপনি কাল রাতের বেলা জমিদার বাড়ির পেছনে আসবেন, আমি ওইখানেই থাকবো। আমি আপনার মেয়ের সাথে দেখা করাবো। সত্যি? ভগবান তোমার মঙ্গল করুক। বৃদ্ধা চলে যেতে আমি সেদিনই জমিদার বাড়ির ভেতরে চলে গেলাম। জমিদার বাড়ির ভেতরে আমার কয়েকজন পরিচিত ছিল। তাদের মধ্যে একজনকে মেনুকার কথা জিজ্ঞেস করতেই সে চোখ বড় বড় করে বলল, ওই মেয়েটা? আর বলিস না মনে হয়, আমাদের জমিদার হলেন সাক্ষাৎ জল্লাদ। উনি যে কতটা নৃশংস হতে পারেন সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। তার মানে? সেদিন ওই বৃদ্ধা চলে যেতেই জমিদার বাবু চেঁচিয়ে বললেন, লাড়িয়াল, একে আছিস? এখনই ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে দে। কিন্তু কিন্তু কেন কেন জমিদার বাবু? তোর এত সাহস, তুই আমার বউ হবি? জমিদার গিন্নি হবি তুই? না না, আমি সেসব বলিনি। বলিস নি? তোর পেটে আমার বাচ্চা, তাই না? শোন শোন, তোরা হলি আমাদের ভর্তি করার জিনিস। তোদের নিয়ে আমরা খেলবো, তারপরে ছুঁড়ে ফেলে দেবো, বুঝলি? বুঝলি? তোকে আমি শেষ করে দেবো তোকে আমি। তুই
আমার বাচ্চার মা হবে? হ্যাঁ, জমিদারের বউ হবে তুই? তোর এত সাহস? বাঁচাও, বাঁচাও না। শেষ। এই কান খুলে শোন, এই মেয়ে ছেলের লাশটা রাতের অন্ধকারে ক্ষেতের মধ্যে পুঁতে দিবি, যেন কাকপক্ষীতেও টের না পায়, নইলে তোদেরকে জ্যান্ত পুঁতে দেব। এরপরেই আমরা রাতের অন্ধকারে মেয়েটার লাশটা পুঁতে দিয়ে এসছি। ইস, অমন ফুটফুটে মেয়েটা। আরে বৃদ্ধা মা রোজ মেয়ের খোঁজ করতে আসে, যখন সে জানবে কি হবে। হে ভগবান, তুমি কি এত অত্যাচার দেখতে পাও না? সেদিন রাতেই বৃদ্ধা এলেন। আমি বুকে পাথর রেখে তাকে সবটা বললাম। সব শুনে বৃদ্ধা ধপ করে বসে পড়লেন, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়ল না। তিনি শুকনো গলায় আমায় বললেন, বাবা, আমার মেয়ের মৃতদেহের কাছে একটিবার আমায় নিয়ে যাবে? গ্রামের উত্তর প্রান্তের ক্ষেতের মধ্যে মেনকার দেহটা পুঁতে দেওয়া হয়েছিল। তখন চারিদিকে ঘন অন্ধকার। দূরে কোথায় যেন কর্কর স্বরে একটা পেঁচা ডেকে উঠল। আমি আর বৃদ্ধা সেখানে গিয়ে পৌঁছালাম। মাটির সেই অংশটা তখনও নরম হয়ে রয়েছে। বৃদ্ধার মুখে একটিও শব্দ নেই। আমি বললাম, মাসিমা, মাসিমা চলুন না, আপনি মেয়েকে তো আর ফিরে পাবেন না, শুধু শুধু কষ্ট বাড়িয়ে কি লাভ? চলুন আপনি। মেনকা, মেনকা মারে, তোর মা এসেছে রে। মেনকা, মেনকা। মাসিমা, মাসিমা আপনি শান্ত হন। মাসিমা, আপনি শান্ত হন। ওই জানোয়ারটা আমার মেয়েটাকে মেরে ফেললো। আমার মেয়েটা পোয়াতি ছিল, দুটো প্রাণ শেষ করে দিল পিশাচটা। ভালো হবে না, তোর শেষ সময় আসছে জমিদার। তোর বংশ নির্বংশ হবে, তুই মরবি তুই। এটা একটা মায়ের অভিশাপ। বৃদ্ধার কথা শেষ হওয়ার সাথে সাথে একটা দমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে একটা কাকতাড়ুয়া মাটি উড়ে উঠল। আমি হতভম্ব হয়ে দেখলাম সেই কাকতাড়ুয়ার গায়ে রয়েছে সেই শাড়িটা যেটা সেদিন আমি মেনকার গায়ে দেখেছিলাম। সঙ্গে সঙ্গে একটা অট্ট হাসিতে আমার বুক শুকিয়ে গেল। দেখলাম ওই বৃদ্ধা হাসছে আর বলছে, তোর সময় ঘনিয়ে এসেছে জমিদার, ঘনিয়ে এসেছে। এসব কি শুরু করেছো তুমি বলো তো? তোমার জন্য আমায় আর কত ছোট হতে হবে বলতে পারো? বনিতা না করে কি বলতে এসছিস পরিষ্কার করে বল, আমার বেকার সময় নেই। হ্যাঁ, নিজের ছেলের সাথে দুটো কথা বলার সময় নেই, কিন্তু মেয়ে বউ এমনকি দাসীগুলোর সঙ্গে নোংরামি করার সময় আছে। নিজের সীমা লঙ্ঘন করো না। সীমা আমি লঙ্ঘন করেছি? আর তুমি জানো যে মেনকার মা যে তার মেয়েকে নিয়ে এখানে এসেছিল সে আত্মহত্যা করেছে। প্রজারা সকলে তোমার দিকে আঙ্গুল তুলছে। তুমি আমার জন্য এমন একটা জমিদারি ছেড়ে যাবে বাবা? গৌরব, প্রজারা কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। লোকের অনেক রকম নেশা থাকে, আমার মেয়ে ছেলের নেশা রয়েছে। এতে ক্ষতি কি? তুমিও পরখ করে দেখো, ভালো লাগবে। সেই তোমার আর কি, তুমি তো কদিন পরে চোখ বুঝবে। আমার কি অবস্থা হবে এই রাজ্যে ভাবতে পারো? প্রজারা যে কোনো দিন বিদ্রোহ করবে, আর তাও শুধু তোমার জন্য। এই রুদ্রনারায়ণ অত কাঁচা কাজ করে না। ওই মেনকা না কি যেন নাম, ওই মেয়েটাকে আমি নিজের হাতে মেরে পুঁতে দিয়েছি। তাই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, অর্থাৎ লজ্জা। তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। ছি! আরে যা যা যা। এই শোন, যাওয়ার সময় দাসীকে পাঠিয়ে দিস।
এ কি? হ্যাঁ, শালা এই জানলাটা খুললো কি করে? আমি তো ওটাকে বন্ধ করে শুয়েছিলাম। হ্যাঁ, মালের ঘরে ভুলভাল দেখছি নাকি কে জানে। ঠিক তখনই একটু ঠান্ডা হাওয়া জমিদারের শরীরের ওপর দিয়ে বয়ে গেল। জমিদারের মনে হলো তার ঘাড়ের কাছে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সে পেছন ঘুরতেই আর্তনাদ করে উঠল। বিস্ফারিত চোখে সে দেখল তার একদম পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা কাকতাড়ুয়া। তার বড় জিভ, পরনে সেই শাড়ি, আর চোখ ঠিকরে বেরোচ্ছে আগুন। কাকতাড়ুয়া? কাকতাড়ুয়া কি করে ঘরের মধ্যে এলো কি করে? হ্যাঁ, তোর বাপের ঘোড়া পূরণ হয়েছে জমিদার, তোর সময় শেষ। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও! যত জোরে চাস চিৎকার করে নে, কিন্তু তোর গলা এই ঘরের বাইরে যাবে না জমিদার। অনেক অত্যাচার করেছিস, ভুল হয়ে এবার গেছে, তোর কাল এসেছে। ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মুহূর্তের মধ্যে কাকতাড়ুয়ার একটা হাত এসে চেপে ধরলো জমিদারের গলা। তার চোখ ঠিকরে বেরিয়ে এলো, মুখ দিয়ে বেরোতে শুরু করলো রক্ত। পরদিন যখন গৌরব তার বাবার মৃতদেহ দেখল, ততক্ষণে চারিদিকে তার মৃত্যুর বার্তা রুটে গেছে। এইরকম নৃশংসভাবে যে কোনো মানুষের পক্ষে হত্যা করা সম্ভব নয়, সেটা বুঝেই গৌরব গিয়ে হাজির হলো তাদের কুলপুরোহিতের কাছে। সবই তো শুনলাম গৌরব, কিন্তু আমি তোমাকে এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু কেন পুরোহিত মশাই? বাবার অবর্তমানে আপনি আমার পরামর্শদাতা। তাই বুঝি? তা তোমার বাবা যখন এত অত্যাচার করছিলেন তখন তোমার এই কথা মনে হয়নি? পুরোহিত মশাই, আমি বাবাকে অনেক বোঝাতাম। গৌরব, অন্যায় করা সেটা সহ্য করা দুটোই সমান। তোমার বাবা অনেক মেয়ের সর্বনাশ করেছে, কিন্তু ওই মেয়েটাকে হত্যা করে ও সব সীমা লঙ্ঘন করে গেছিল। আর তুমি সব জেনে বুঝে চুপ করেছিলে। বাবার অন্যায়কে ধামা চাপা দিয়েছ তুমি, আর তাই ওই মেয়েটির আত্মার কাছে তুমিও সমান দোষী। দোহাই পুরোহিত মশাই, কিছু একটা উপায় করুন, নইলে ওই আত্মা আমাকেও ছাড়বে না। এতে আমার কিছু করার নেই গৌরব। ওই মেয়েটির আত্মা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। ও তোমার বংশকে নির্বংশ করবেই, কেউ ওকে বাধা দিতে পারবে না, আমিও না। পুরোহিত মশাই, শুধু একটা উপদেশ দিতে পারি, এখান থেকে চলে যাও। এই মোহনপুরে থাকলেও ও কালকেই তোমাকে শেষ করে দেবে। এরপরেই এই জমিদারি সব ছেড়ে গৌরব পালিয়ে গেল। এরপরে কি হয়েছে আমি জানি না, তবে বলে না, পাপ কাউকে ছাড় দেয় না। বাবার কর্মফল ওকেও ভোগ করতে হয়েছে। ছেলেটা বেঁচে থেকে সুখ পায়নি, হয়তো ওই জন্যই পাগল হয়ে গেছিল। আর যখনই এই মোহনপুরে এসেছে, তখন সেই মেনকার অতৃপ্ত আত্মা তার প্রতিশোধ পূরণ করেছে। তার মানে ওই জন্যই আমি গতকাল রাতে ওই কাকতাড়ুয়াটাকে দেখেছিলাম। হ্যাঁ, ও ফিরে এসেছিল প্রতিশোধ নিতে। এবারে হয়তো ওই অভাগীর আত্মা শান্তি পাবে।